রিতা, এই রিতা, কোথায় গেলি? সেই কখন মেয়েটাকে বললাম আমার জন্য একটু হলুদ বেটে আন, অথচ এখনো এলো না। মিতার চিৎকার শুনে তার মা ঘরে এসে বলল, কি রে, ভর দুপুরে এমন চেঁচাচ্ছিস কেন? দেখো না মা, সেই কখন তোমার ছোট মেয়েকে বলেছি আমার জন্য একটু হলুদ বেটে আনতে, আমি মুখে মাখবো, অথচ মহারানী এখনো এলো না। কেন রে, নিজের জন্য একটু হলুদও কি বেটে নিতে পারিস না নাকি? এটা তুমি কি বললে মা? এই হাত দিয়ে আমি হলুদ বাটবো? আমার এমন ফর্সা দুটো হাত হলুদ বাটতে গিয়ে লাল হয়ে যাবে না? তাই বলে নিজের ছোট বোনটাকে দিয়ে এত কাজ করাবি? ওর বুঝি কষ্ট হয় না? ওর আবার কিসের কষ্ট? আচ্ছা মা, সত্যি করে বলো তো, ও কি তোমারই মেয়ে? হ্যাঁ? মিতার কথায় তার মা কিছুটা রেগে গিয়ে বলল, কি বললি? না, মানে আমি এত সুন্দর, এত ফর্সা, আর ও কিনা আমার বোন হয়ে অমন কালো কুৎসিত। তুমি বলো, সেটা কি মানায়? মিতা যখন তার মাকে সব বলছিল তখনই রিতা হলুদের বাটি নিয়ে ঘরে ঢুকলো। এই যে দিদি, তোমার হলুদ বাটা। এমন ভাবে বলছিস যেন হলুদটা বেটে আমায় উদ্ধার করলি। যা এবার বাইরে যা, বলেছি না তোর এই কুৎসিত কালো মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না, তাই যতটা পারবি আমার থেকে দূরে দূরে থাকবি। মিতার কথাই কষ্ট পেয়ে রিতা বাইরে চলে গেল। দেখ মিতা, রূপ থাকা ভালো, কিন্তু রূপের অহংকার মোটেও ভালো না। এ কথা বলে মিতার মাও ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই মিতা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, বারে, যার এমন রূপ তার একটু আধটু অহংকার থাকবে না? কে কি বললো তাতে আমার বইয়েই গেল। এই বলে মিতা মুখে হলুদ মাখতে লাগলো। অন্যদিকে বারান্দায় রিতাকে কাঁদতে দেখে তার মা তাকে বলল, কাঁদিস না মা, তুই তো জানিস তোর দিদি তার চেহারা নিয়ে কতটা ভাবে, তাই মাঝে মাঝে এসব বলে ফেলে। সে যাই হোক, ওর মনটা কিন্তু খুব নরম। মায়ের কথায় রিতা চোখ মুছতে মুছতে বলল, না মা, আমি দিদির কথায় কিছু মনে করিনি। তাছাড়া দিদি তো ঠিকই বলেছে, তুমি, বাবা, দিদি সবাই তো কত সুন্দর, আর আমাকে দেখো, কত কালো, কত কুৎসিত। দিদি কেন, গ্রামের সবাই তো ভাবে আমি তোমাদের মেয়ে নই মা। একদম মার খাবি, কেউ বললেই হলো তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপ কি শুধু বাহিরেই থাকে? তোর রূপ তোর অন্তরে, আর সেখানেই তুই খুব সুন্দর। কথাটা বলেই রিতার মা তাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই মিতা সেখানে এসে বলল, আদিক্ষেতা দেখে বাঁচি না, এই কালো মেয়েকে এত কিসের আদর তোমার মা? কই, আমাকে তো কখনো জড়িয়ে ধরো না। কি করে ধরবো বল? জড়িয়ে ধরলে যদি তোর রূপ নষ্ট হয়ে যায়। কথাটা বলতেই মা আর রিতা দুজনেই হেসে ফেলল। আর এটা দেখে মিতা রাগে কটমট করে বলল, খুব হাসা হচ্ছে তাই না? আসলে তোমরা আমার রূপ নিয়ে হিংসে করো, আমি খুব বুঝি। এই রিতা, চল তো আমার সঙ্গে। এই ভর দুপুরে কোথায় যাবে? রিতার প্রশ্নে মিতা মনে মনে বলল, আমায় নিয়ে হাসাহাসি তাই না? আজ এমন মজা দেখাবো, বুঝবি কত ধানে কত চাল। কি হলো দিদি, চুপ করে রইলে যে? না, মানে আমাকে এক্ষুনি একটু রমাদের বাড়িতে যেতে হবে। তুই যাবি যা, ওকে কেন টানছিস? হ্যাঁ, বারে, এই কড়া রোদে আমি কি একা যাব নাকি? তাহলে আমি ওর মতো পুড়ে কালো হয়ে যাব না? তাই ও যাবে আমার সাথে, আর সারাক্ষণ ছাতা ধরে রাখবে আমার মাথায়। কেন রে, ও কি তোর দাসী নাকি? ওভাবে কেন বলছো মা? আমার একদম কষ্ট হবে না দিদির সাথে যেতে। চলো দিদি, আমি ছাতা ধরছি তোমার মাথায়। এই বলে
রীতা ছাতা নিয়ে মিতার পেছন পেছন যেতে লাগলো। কিছু দূর যেতেই একটা পুকুর পাড়ে এসে মিতা সেখানে বসে পড়ে বলল, না বাবা, আমি আর হাঁটতে পারছি না, রোদে আমার ফর্সা শরীর লাল হয়ে গেছে। কিন্তু তুমি যে বললে রমা দিদিদের বাড়িতে যাবে। এখন বলছি আর যাব না। কেন, তোর কি খুব সমস্যা হবে? না না দিদি, আমার কেন সমস্যা হবে? উফ, ছাতা ধরে আমার পাশে দাঁড়িয়ে আছিস কেন? বাবা গো, তোর শরীর থেকে কি দুর্গন্ধ আসছে, মনে হচ্ছে অনেকদিন ধরে স্নানই করিসনি। ছি, এসব তুমি কি বলছো দিদি? বাবারে বাবা, তোর আবার রাগও আছে নাকি? মিতা রীতা যখন কথা বলছিল তখনই আকাশ দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। মিতার কথা তার কানে যেতেই সে পুকুর পাড়ের এক গাছের ডালে গিয়ে বসলো আর মনে মনে বলল, আরে মেয়েটা তো খুব দুষ্টু, শুধু শুধু নিজের বোনকে কথা শোনাচ্ছে। আহারে, ছোট বোনটা কত ভালো। দেখো দিদি, আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু আমি তোমায় তবুও খুব ভালোবাসি। তাই তোমার কথায় কখনো কিছু মনে করি না, তাই বলে তুমি আমায় এসব বলবে? কি বললি? তোর মতো কালো কুৎসিত মেয়ে আমায় ভালোবাসে? তোর মতো মেয়ের ভালোবাসা আমার চাই না। দেখো দিদি, আমি দেখতে যেমনই হই না কেন, আমি কিন্তু তোমার বোন। এটাই তো বড় কষ্ট। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছিলাম, না হলে কি আমার মতো অপরূপ সুন্দরীর বোন তোর মতো এত কুৎসিত হয়? মিতা রীতার কথা শুনে পরীর খুব রাগ হলো, তাই সে মনে মনে বলল, বুঝেছি, ওই মেয়েটার নিজের রূপ নিয়ে খুব অহংকার। বেশ, আজই ওকে এমন এক শিক্ষা দেব, আর কখনো রূপ নিয়ে অহংকার করবে না। এই বলে পরী এক বৃদ্ধার রূপ ধারণ করলো, যার সারা শরীরে কালো কালো ফোঁড়া হয়েছে। এরপর বৃদ্ধারূপী পরী লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রীতার মিতার সামনে গিয়ে পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, সারা শরীরে জ্বলে গেল রে। বৃদ্ধাকে পড়ে যেতে দেখে রীতার খুব মায়া হলো, তাই সে দ্রুত গিয়ে বৃদ্ধাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। আরে আরে, উঠুন বুড়িমা। আহারে, আপনি বুঝি খুব ব্যথা পেয়েছেন? হ্যাঁ মা, তা একটু পেয়েছি বটে, কিন্তু তুমি কে, আমায় সাহায্য করলে? আমি রীতা বুড়িমা, এই গ্রামেই থাকি। বৃদ্ধাকে দেখে এতক্ষণে মিতা নাক কুচকে বলল, এই রীতা, এই এদিকে আয় বলছি। ছি 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 ছি, আমার নোংরা বুড়িকে তুই ধরলি কেন? সত্যি তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? দেখবি এবার তোর গায়েও অমন ফোড়া হবে। মিতার কথায় বৃদ্ধারূপী পরী রেগে গিয়ে বলল, কে গো মেয়ে তুমি? আমায় দেখে এত ঘেন্না করছো? নিজের রূপখানা এমন ফর্সা বলে খুব বড়াই তোমার, তাই না? বড়াই তো করবই, রূপ যখন আছে অবশ্যই অহংকার হবে। অবশ্য এসবের তোমরা কি বুঝবে? সত্যি রীতা, তুই নিজেও যেমন কুৎসিত, জোটাসও তেমনই কুৎসিত। ছি ছি দিদি, এভাবে বলো না, উনি আমাদের গুরুজন। তাতে কি, আমি তো কিছু ভুল বলিনি। কালোকে কালো বলবো, কুৎসিতকে কুৎসিত বলবো, তাতে কি সমস্যা? মিতার কথায় এবার বৃদ্ধারূপী পরী হাসতে হাসতে বলল, ঠিক ঠিক, তবে হ্যাঁ, আমিও কিন্তু বলতে একটু দ্বিধা করছি না। তোমার বাইরের রূপ যতটা সুন্দর, ভেতরের রূপ ঠিক ততটাই কুৎসিত। আর হ্যাঁ, মনে রেখো, তোমার এই রূপ চিরকাল থাকবে না, কিন্তু তোমার বোনের এই সুন্দর মন আজীবন থাকবে। একথা বলেই
বৃদ্ধারূপী পরী উধাও হয়ে গেল। আরে বুড়িমা কোথায় গেল? সে যেখানে খুশি যাকে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমায় কিনা বলে আমার মন অসুন্দর। এই রিতা, বাড়ি চল, আর চট জলদি আমার মাথায় ছাতাটা ধরতো। হ্যাঁ দিদি, ধরছি। এই বলে রিতা মিতার মাথায় ছাতা ধরল, আর সাথে সাথে মিতা দেখল তার সারা শরীর জ্বালা করতে লাগলো। ওরে বাবা রে, মরে গেলাম রে, সারা শরীর জ্বলে গেল রে, এ কি হচ্ছে? এ কথা বলতেই মিতা হঠাৎ দেখল তার শরীরে ঠিক সেই বৃদ্ধার মতো কালো কালো ফোড়া উঠতে শুরু করলো। এ কি, এইসব কি হচ্ছে? ওরে বাবা রে, এসব আমার কি হচ্ছে? হায় 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 রে, আমার ফর্সা শরীর দেখতে দেখতে কেমন কালো হয়ে গেল। এই মেয়ে, ঠিক করে ছাতাটা ধর, দ্রুত আমায় বাড়ি ফিরতে হবে। তুমি চিন্তা করো না দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে। ঢং দেখে বাঁচি না, মনে মনে তো খুব খুশি হচ্ছিস, আমি মনে হয় বুঝি না। আগে বাড়ি চল, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই বলে মিতা রিতা বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে মিতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর ততক্ষণে মিতার সারা শরীর কালো হয়ে গেল, আর তাতে হলো বড় বড় ফোড়া। হায় হায়, এসব আমার সাথে কি হচ্ছে? আয়নায় নিজেকে নিজেই চিনতে পারছি না। হায় বিধাতা, এমন কুৎসিত মুখ আমি মানুষকে কি করে দেখাবো? মিতা দরজা বন্ধ করে নিজেকে আয়নায় দেখে যখন কাঁদছিল, তখন রিতা বাইরে থেকে মিতাকে ডেকে বলল, দিদি, ও দিদি, একটিবার দরজা খোলো। আমি তো বলছি, আমি তোমার সারা শরীরে ওষুধ লাগিয়ে দেব, দেখবে তুমি আবার ঠিক হয়ে যাবে। তুই বললেই হলো, বুঝি বুঝি, মনে মনে খুব খুশি হচ্ছিস, ভাবছিস আমিও এখন তোর মতো অসুন্দর হয়ে গেছি। হ্যাঁ, দূর হ আমার কাছ থেকে, দূর হ। না গো দিদি, আমি সত্যি বলছি। রিতা বারবার ডাকা সত্ত্বেও মিতা দরজা খুলল না। এভাবেই কেটে গেল সেদিন। পরদিন সকালে মিতা দরজা খুলতেই মিতার মা বলল, দেখলি তো, রূপের বড়াই করলে কি হয়? আর করবি রূপের বড়াই? জানি জানি, তোমরা তো খুব খুশি হয়েছো, আর তোমার মেয়েও সবচেয়ে বেশি খুশি হয়েছে। সবই তোর মনের ভুল। মেয়েটা সেই সকালবেলা গিয়ে কবিরাজের থেকে ওষুধ এনেছে তোর শরীরে লাগিয়ে দেবে বলে, আর তুই দেখ ওকে নিয়ে কি ভাবছিস। মিতার মা যখন এসব বলছিল, তখনই ওষুধ হাতে রিতা ঘরে ঢুকলো। দেখি দিদি, আমি ওষুধটা লাগিয়ে দেই। রিতার কথায় এবার আর মিতা নিষেধ করলো না, বরং রিতাকে দেখে মিতার খুব মায়া হলো। তাই সে মনে মনে ভাবলো, আহারে, মেয়েটাকে আমি কত কটু কথা বলেছি, অথচ আজ ওই আমার সেবা করছে। হায় বিধাতা, পারলে আমায় ক্ষমা করো। এসব ভাবতে ভাবতে মিতার চোখ বেয়ে জল পড়তে লাগলো। সেটা দেখে রিতা বলল, কেঁদো না দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে। কবিরাজ কাকা বলেছেন এই ওষুধ লাগালে তুমি আবারও আগের মতো সুন্দর হয়ে যাবে। রিতার কথা শুনে এই প্রথম মিতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না রে বোন, আমি কখনোই তোর মতো সুন্দর হতে পারবো না। বাইরের এই কুৎসিত ফোড়া হয়তো সেরে যাবে, কিন্তু আমার মনের কুৎসিত ফোড়া, সেটা কখনোই সারবে না। এইসব তুমি কি বলছো দিদি? ঠিকই বলছি, আমায় তুই ক্ষমা করে দে বোন। না বুঝে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অথচ তুই সব সময় আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিস। সত্যি, তোর মতো সুন্দর মনের মানুষ খুব কমই আছে। কথাটা বলেই মিতা রিতাকে জড়িয়ে ধরল। এই দেখে মিতার মা খুশিতে বলে উঠল, এই তো, এতদিনে আমার বড় মেয়েটার সুবুদ্ধি হয়েছে। দেখবি মা, এবার তোর সব ঘাও সেরে যাবে। এই বলে মিতার মা সেখান থেকে চলে গেল।
এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন বিকেলে রীতা মিতাকে বলল, দিদি চলো না পুকুর পাড় থেকে ঘুরে আসি, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। না রে বোন, এই মুখ নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। কেন দিদি? তুমি তো বলেছ মানুষের বাহ্যিক সৌন্দর্যই সব না, তাহলে নিজেকে কেন আড়াল করছো? চলো না দিদি। সত্যি তোর সাথে কথাই পারবো না, চল যাচ্ছি। এরপর দুই বোন মিলে অনেক আনন্দ করতে করতে পুকুর পাড়ে গেল। ঠিক তখনই সেই পরীও সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। মিতা রীতাকে একসাথে দেখে তার অনেক ভালো লাগলো। আরে এটা তো সেই দুই বোন। বাহ, আজ তো দেখছি দুই বোনের অনেক মিল হয়েছে। বেশ, একবার পরীক্ষা করা যাক। এই বলে পরী আবারও সেই আগের বৃদ্ধার রূপ ধারণ করলো। এরপর লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে মিতা রীতার সামনে গিয়ে বলল, আরে তোমরা এখানে? বুড়িমা আপনি? হ্যাঁ গো মা, কিন্তু তোমার দিদির কি অবস্থা হয়েছে? ওর না নিজের রূপ নিয়ে অনেক অহংকার ছিল, কোথায় গেল সেসব? এখন তো দেখছি ওর অবস্থাও আমার মতো। বৃদ্ধারূপী পরীকে এসব বলতে দেখে রীতা রেগে গিয়ে বলল, এভাবে কেন বলছেন বুড়িমা? তাছাড়া আমার দিদি আর আগের মতো নেই, ওর মনের অনেক পরিবর্তন হয়েছে। বুড়িমাকে কিছু বলিস না রীতা, উনি তো ঠিকই বলেছে। একদিন ওনাকে দেখে আমি উপহাস করেছিলাম, অথচ বিধাতা আমাকেও সেই একই রোগ দিয়েছে। আমায় ক্ষমা করে দেবেন বুড়িমা, না বুঝে আমি সেদিন আপনাকে অনেক কথা বলেছি। তবে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন আমি বাহিরের না, মনের সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেই। মিতার কথা শুনে বৃদ্ধারূপী পরী অনেক খুশি হলো। তাই সে বলল, সত্যিই তোমার মনের অনেক পরিবর্তন হয়েছে, এই দেখে আমি অনেক খুশি। এখনই তুমি সত্যিকার সুন্দরী হয়ে উঠেছ, কারণ এখন তোমার মনটা অনেক সুন্দর। এই বলে বৃদ্ধারূপী পরী মিতার মাথায় হাত রাখলো আর বলল, আমি আশীর্বাদ করছি তোমার সব কষ্ট নিমিষেই দূর হবে। একথা বলেই বৃদ্ধারূপী পরী উধাও হয়ে গেল, আর সাথে সাথে মিতার সব ফোড়াও নিমেষে সেরে গিয়ে মিতা আবারও আগের মতো সুন্দরী হয়ে গেল। আরে দিদি, তোমার সব ফোড়া তো সেরে গেছে, আর তুমি আগের মতো সুন্দরীও হয়ে গেছো। কি বলছিস? আরে তাই তো, এর মানে ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ নন, হয়তো আমায় শিক্ষা দিতেই উনি এসেছিলেন। হ্যাঁ দিদি, আমারও তাই মনে হচ্ছে। মিতা আনন্দে রীতাকে জড়িয়ে ধরল আর বলল, হ্যাঁ রে বোন, বুড়িমাকে অনেক ধন্যবাদ। আজ তার কারণেই আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তবে আর কোনোদিন আমি রূপ নিয়ে অহংকার করব না, কারণ রূপ না, মনটাই আসল। হ্যাঁ দিদি, এবার বাড়ি চলো। এরপর রীতার মিতা বাড়ি ফিরে গেল, আর এভাবেই মিতা নিজের রূপের অহংকার ভুলে গিয়ে বোনকে আপন করে নিল।